সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সমস্ত বীর মুক্তিযোদ্ধা জীবিত মৃত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে, মুক্তিযুদ্ধের পক্ষের সমস্ত জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে, আর আমার সহযোদ্ধা যারা সরাসরি তাদেরকে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আমি আমার স্মৃতিচারণ শুরু করছি। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সাবেক জেলা কমান্ডার শরীয়তপুর। আমি মুক্তি সংগ্রামী থেকে মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ শুরুর অর্থাৎ সরাসরি যুদ্ধের আগেই আমি মুক্তি সংগ্রামী হিসাবে আমার কর্মকাণ্ড শুরু করি। এটা 1969 সাল। 1969 সালে তখন আমি ক্লাস 7-এর ছাত্র, মাত্র ছাত্রলীগের সদস্য। আমাদের স্কুল থেকে 50-60 জন, এরকম বিভিন্ন স্কুল থেকে প্রায় 20-25টি স্কুল থেকে ছাত্রদের মিছিল নিয়ে আমরা বর্তমান শরীয়তপুর, তৎকালীন মাদারীপুর জাজিরা থানার লাউখোলা থানা, অর্থাৎ জাজিরা থানা তখন লাউখোলাতে ছিল, সেখানে মিটিংয়ে যোগদান করি। কয়েক হাজার ছাত্র, 20-25টি স্কুলের কিছু জনতা। বক্তব্য রাখার এক মুহূর্তে সেখানে বক্তব্য রাখছিলেন তখন ছাত্র ইউনিয়নের তুখোড় নেতা আবুল বাশার। তার বক্তব্যে আমরা ছাত্র জনতা উত্তেজিত হয়ে জাজিরার তৎকালীন থানার উপরে আক্রমণ করি। থানা থেকে আমাদের উপরে গুলি করা হয়। গুলিতে আমার সহপাঠী মাহমুদ ফকির গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ মাহমুদ ফকিরকে লাউখোলা থেকে নিয়ে আমরা প্রায় 5 কিলোমিটার এদিক ডোমসার চলে আসি। সেখানে ডাক্তার জীবনচন্দ্রকে দিয়ে তার গুলি আমরা বের করি। 1969 সালে আরও কিছুদিন পরে দুর্ধর্ষ ডাকাত, মনিরা ডাকাত নামে অত্র অঞ্চলের সবাই চিনত। তারা সকল ভাই ছিল ডাকাত। তাদের বাড়ি আক্রমণ করি ছাত্র জনতা। এই দুটি আক্রমণেই আমার বড় ভাইরা আমাদের সাথে ছিলেন, যেমন শামসু মুন্সি, কাদির সদাগর, শহীদুল্লাহ হরদার, হাফিজ পেদা, চান মিয়া মাতবর, সিরাজ মুন্সি, সিরাজ খান। আমরা শেষ পর্যন্ত ডাকাতদের উৎখাত করতে সক্ষম হই। এভাবে 1969 পুরো ছাত্র জনতার সংগ্রামী কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করি। 1970 নির্বাচনে আমার শ্রদ্ধেয় স্যার জনাব আবুল ফজল বিএসসি, যিনি পরবর্তীতে বিএলএফ লিডার ছিলেন পালং থানার, অর্থাৎ বর্তমানে যেটা শরীয়তপুর সদর থানা, তার নেতৃত্বে, তার নির্দেশে আমরা 1970-এর নির্বাচনে পুরোপুরি অংশগ্রহণ করি এবং নৌকার বিজয় প্রত্যেকটা সেন্টারে বিপুল ভোটের ব্যবধানে অর্জন করি। তারপর থেকে ছাত্র হিসেবে ছাত্রলীগের তৎকালীন কমিটির সাধারণ সম্পাদক, পরবর্তীতে ছাত্রলীগের স্কুল কমিটির সভাপতি, ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক। 1971 তখন আমার বয়স 14 বছর হয়নি, অর্থাৎ 1971-এর 26শে মার্চ আমার বয়স 14 বছর হয়নি, আমি 13 বছরের। 1971 সর্বপ্রথম আমাদের ভিতরে যে উত্তেজনা সৃষ্টি হয় তা হচ্ছে মার্চ মাসে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ
চতুর্দিকে যখন ছড়িয়ে পড়ে রেডিওর মাধ্যমে, আমরা গ্রাম থেকে তা শুনতে পারি। আমাদের বাড়ির কাছাকাছি আব্দুল ফকিরের বাড়িতে ছিল একটা রেডিও, আমরা সেখানে এসে সমস্ত খবর শুনতাম। 26 মার্চের পর ঢাকা থেকে যখন মানুষ পালিয়ে গ্রামে থেকে গ্রামে ছুটে আসছিল, তাদের লঙ্গরখানা, তাদের সাহায্য করা ফজল স্যারের নেতৃত্বে আমরা এগুলো করতাম। এবং বলা চলে ফজল স্যারের পুরোপুরি শিষ্য হিসাবে আমরা 4-5 জন, বিশেষ করে আমি, হাবিব, সিরাজ খা শোলপাড়া, আব্দুল বারী মাদবুর বর্তাই স্যার, আমরা যারা ফজল স্যারের শিষ্য বলতো সবাই, চানমিয়া মাদবর, আমরা ফজল স্যারের শিষ্য ছিলাম। তার নির্দেশে আমরা সমস্ত কিছু করতাম। এখানে থেকে ওখানে, এই থানার থেকে আরেক থানায় নেতাদের কাছে চিঠি নিয়ে যেতাম, পৌঁছে দিতাম। 28 মার্চ আমাদের আরেক শিক্ষক বিদ্যুৎচন্দ্র, 28 মার্চ বিদ্যুৎ স্যারের নির্দেশে এবং নাজিমউদ্দিন খলিফা সাহেবের নিজের হাতে বানিয়ে দেয়া, নাজিমউদ্দিন খান সাহেব ছিলেন একজন আওয়ামী লীগের তুখোর নেতা এবং প্রচণ্ড রকম স্বাধীনতা সংগ্রামী। তার নিজের হাতে বানিয়ে দেয়া বাংলাদেশের পতাকা খচিত, যে মানচিত্র খচিত যে পতাকা, এই পতাকা আমরা আমাদের স্কুল অর্থাৎ ডোমসার জেএসসি ইনস্টিটিউশন, বর্তমানে কলেজ, এই স্কুলের পুরাতন ল্যাবরেটরির সামনে উড়িয়ে দিই। সেখানে আমি, আব্দুর রহমান মোল্লা, শঙ্করচন্দ্র ঘোষ, লিয়াকত মাদবর, তোফাজ্জল মুন্সি, তুহিন, আমরা 6-7 জন উপস্থিত ছিলাম। এরপর 26শে মার্চ, একটু আগেই বললাম, 26শে মার্চের পর থেকে ঢাকা থেকে আগত যে সকল মানুষ পালিয়ে এদিক ওদিক পালাচ্ছিল, আমাদের এই ডোমসারে যারা আসছে, এটাও ফজল স্যারের নেতৃত্বে আমরা আমাদের বড় ভাইদের সাথে এখানে তাদের খাওয়ানোর ব্যবস্থা, রাস্তা দেখিয়ে দেওয়া, অনেক সময় তারা থাকছে, থাকার ব্যবস্থা করা, এ সকল কাজে অংশগ্রহণ করি। সবচেয়ে বড় কথা হলো 7 মার্চ বঙ্গবন্ধু যখন ঘোষণা দিয়েছিলেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, ওই ঘোষণাকে আমরা ইয়াং বা কিশোর ছাত্ররা, দেশের মানুষ, ওই ঘোষণাকেই স্বাধীনতার ঘোষণার মতো আমরা গুরুত্ব দিয়েছি। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, তোমাদের যা আছে তাই নিয়ে তৈরি থাকো। এর থেকে সহজ সরল স্বাধীনতার ঘোষণা সাধারণত হয় না। তবে আমরা কিছুটা বিব্রত হয়েছি যখন পাকিস্তানিদের সাথে আবার আলোচনায় বসেছিল। যাই হোক, পরবর্তীতে যখন আমাদের কানে আসলো, এটা আরও 2-1 মাস পরের কথা, যে মেজর জিয়া, মেজর শফিউল্লাহ, মেজর খালেদ মোশাররফ, মেজর জলিল, এই ধরনের বাঙালি সেনাবাহিনীর অফিসাররা আমাদের পক্ষে, অর্থাৎ বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, তারা পাকিস্তানি পক্ষ ত্যাগ করে যুদ্ধে নেমেছেন। সত্যি কথা বলতে তখন আমরা বা আমাদের দেশের মানুষও, বিশেষ করে আমি, তখন নিজের ভিতরে সাহস অনুভব করেছি যে এবার বোধহয় আমরা সত্যি সত্যি পেরে যাব, যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করে ফেলতে পারবো, মুক্ত করে ফেলতে পারবো পাকিস্তানিদের হাত থেকে। এরপর মে মাসের শেষের দিকে আমাদের শরীয়তপুর জেলার প্রথম মুক্তিযোদ্ধা ব্যাচ, মে মাসের শেষ দিকে অথবা জুন মাসের 1-2 তারিখে এরকম সময় হবে, ছোট্ট একটা দল, 8-10 সদস্যের একটা দল শরীয়তপুর জেলায় প্রবেশ করে, অর্থাৎ তৎকালীন পূর্ব মাদারীপুরে, যুদ্ধকালীন পূর্ব মাদারীপুরে। ওই গ্রুপে আমাদের পালং থানার 1 জন মাত্র মুক্তিযোদ্ধা ছিল, নড়িয়া থানার 3-4 জন ছিল, শিবচরের 2-1 জন ছিল, সব মিলিয়ে এরা 8-10 জন বা 15 জন হবে। প্রথম যারা এই পূর্ব মাদারীপুরে মুক্তিবাহিনীর সদস্য হিসাবে কর্মকাণ্ড শুরু করেন। এরা 20 জুন পালং থানা আক্রমণ করে 2 জন পাকিস্তানপন্থী, একজন তৎকালীন ছাত্র সংঘের নেতা, আরেকজন শান্তি কমিটির সহসভাপতি, এদেরকে হত্যা করে
পালং থানা থেকে সমস্ত অস্ত্রপাতি লুট করে নিয়ে আসে, মুক্তিযোদ্ধাদের শক্তি বৃদ্ধি হয়। এই গ্রুপটার নেতৃত্বে ছিলেন স্টুয়ার্ট মুজিব, আগরতলা মামলার যিনি আসামি। আপনারা যারা আমার এই ভিডিও বা আমার এই বক্তব্য শুনছেন, আপনারা তার নাম শুনে থাকবেন। বঙ্গবন্ধুর প্রচণ্ড রকম কাছের লোক স্টুয়ার্ট মুজিব। এই থানা আক্রমণের পলিসি মেকার ছিলেন সিরাজ সর্দার, তিনিও একজন বীর মুক্তিযোদ্ধা। এই দলের নেতৃত্ব দিয়েছিলেন মিতালি ভাই নড়িয়া, কাঞ্চন ভাই শরীয়তপুর সদর তৎকালীন পালং, জেমস বাবুল নড়িয়া, মন্টু ভাই নড়িয়া থানার পরবর্তী কমান্ডার। এরা পালং থানা আক্রমণ করে 20 জুন। 24 বা 25 জুন আমি আমাদের বাড়িতে কাছারিঘরে শুয়ে আছি। হঠাৎ বাইরে থেকে জানালায় ঠুকঠুক আওয়াজ করাতে আমি জানালা ফাঁক করে দেখি আমাদের এলাকার ওহাব দালাল বলতাম আমরা, আসলে উনি সম্ভবত ওহাব আলী মুন্সি, উনি আরও 2 জন লোকসহ আমার জানালায় দাঁড়িয়ে আমাকে বলতেছে দরজা খোলো। আমি দরজা খুলে এই 2 জনকে আমি তখন চিনি না, ওহাব দালাল আমরা কাকা বলতাম, ঘরে বসলো। আমি তখন ছাত্র, যেহেতু আমার ছোট্ট একটা চকির মতো ছিল, ওখানেই আমি পড়তাম, ওখানেই থাকতাম। পরিচয় করে দিল এ কাঞ্চন, আর হচ্ছে খায়রুল কবির। খায়রুল কবিরের বাড়ি পরবর্তীতে আমি জেনেছি যে কুমিল্লা, বুয়েটের ছাত্র ছিল, আর কাঞ্চন ভাই ছিল মেডিকেলের ছাত্র। তারা দুজনেই ছাত্র ইউনিয়ন করতো, সম্ভবত সে কারণেই যে কোনোভাবেই হোক যে কুমিল্লাতে না গিয়ে যুদ্ধদেশে শরীয়তপুর চলে আসছে আমাদের প্রথম ব্যাচের সাথে। আমরা কিন্তু তখন স্থানীয়ভাবে অনেক যুবক বা আমার মতো বা আমার চেয়ে একটু বড়, এরা মিলে কিভাবে যুদ্ধে যাওয়া যায়, কিভাবে ট্রেনিংয়ে যাওয়া যায়, এই চেষ্টায় তখন আমরা চেষ্টা করে যাচ্ছি একটার পর একটা। আমার মনে আছে প্রথমবার যখন আমি ট্রেনিংয়ের উদ্দেশ্যে, আমাদের এখানে মালেক মাতবর নামে একজন নৌকোমাঝি ছিল, তার নৌকায় আমার সম্ভবত বাড়ি ভাই সেদিন আমার সাথে ছিল, আমি ঠিক ভালো এই মুহূর্তে মনে করতে পারতেছি না। আমরা গেলাম, আমাদেরকে গড়াই মোল্লার বাড়ি থেকে ফেরত দিল। আমাকে বলা হলো যে তুমি তো রাইফেলের সমানে ওজনেই তুলতে পারবা না। সবাই আমরাই প্রথমবার ফিরে আসি। একটু আগে যে কাঞ্চনদার কথা বলছিলাম, অর্থাৎ কাঞ্চন ভাই, খায়রুল কবির, এদের মাধ্যমে একাবর ফকির নামে আমাদের একজন সমর্থক ছিল, মুক্তিযোদ্ধাদের সংগঠক বলা চলে, আওয়ামী লীগের কর্মী। একাবর ফকির, ওহাব দালাল, এদের মাধ্যমে আমরা এই মুক্তিযোদ্ধাদের সাথে এতটাই পরিচিত হই যে অনেক সময় রাজাকারের বাড়িতে চিঠি পাঠানো, রাজাকার বা ওই মুসলিম লীগের দালালদের বাড়িতে, এই কাজগুলি আমরা করতাম। এই কাজে আমার সাথে মোশাররফ কাজী নামে আমার 1 বছরের জুনিয়র একটা ছোটো ভাই, ও থাকতো। বাড়ি ভাইও ছিল, আমার যতটুকু মনে পড়ে অনেক জায়গায় বাড়ি ভাই নিজেও চিঠিপত্র নিয়ে দৌড়দৌড়ি করছে। এরপরে আমরা আবার চেষ্টা করি ভারতে যাওয়ার। যতটুকু জানি যে বাড়ি ভাই বোধহয় একবার বিগিয়ে আবার ফেরত চলে আসছে। আমরা রওনা দিই। মোহনপুর সাচার হয়ে যখন পৌঁছি তখন আমাদেরকে বলা হয় আমাদের গাইড যে ভারতে যাওয়া যাবে না, অন্তত 15 দিন এখানে মুক্তিবাহিনী রাজাকারের মধ্যে যুদ্ধ হয়েছে, হতাহত হয়েছে, প্রচণ্ড রকম শক্ত পাহারা। বাধ্য হয়ে আমরা আবার ফিরে আসি। দেশে এসে মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ, তাদের সাথে তাদের হুকুম বলি বা তাদের নির্দেশ বলি, এটা ওটা করা। কিন্তু আমাদের তখন খুব সংকটাপন্ন অবস্থা। মুক্তিযোদ্ধা পালং থানায় শুধুমাত্র 1 জন, নড়িয়া থানায় 4-5 জন, শিবচরে কিছু আছে। মানে আমাদের প্রোটেকশনে রাখার মতো মুক্তিযোদ্ধা তখন অঞ্চলে নেই। এই ক্ষেত্রে আমি একটা কথা উল্লেখ করতে চাই, যুদ্ধের সময়ে আমরা যারা সরাসরি যোদ্ধা, অর্থাৎ যারা ট্রেনিং প্রাপ্ত, যারা অস্ত্রধারী, যারা যুদ্ধ করা,
এই মুক্তিযোদ্ধারা 3 থেকে 4টা ভাগে আমরা ভাগ করি। আমি প্রথম ভাগে এখন আছি। তখন কিন্তু এদেশের মানুষ অতটা সহায়তা আমাদের করেনি। অনেক সময় মস্কারি করতো, অনেক সময় টিটকারি দিত, এরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে ফেলবে, অনেক সময় খুব খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করতো। এগুলি আমাদের সহ্য করতে হয়েছে। আমাদের যে শিক্ষাগুরু, রাজনৈতিক গুরু, যেই ফজল স্যারের কথা বললাম, কিছুদিন পরে তাকে আর আমরা পাইনি। সে ভারতে চলে গেছে আমাদের আগেই। তারা একটা ব্যাচ ভারতে চলে গেছে। পরবর্তীতে জুলাই মাসের 7 তারিখ আমরা এই যে ডোমসার বাজার, অর্থাৎ আমাদের ইউনিয়ন হেডকোয়ার্টার ডোমসারের বাজারের নাজিমউদ্দিন খলিফা সাহেবের ঘর থেকে 32-31 এরকম হব, একই সাথে সবাই আমার বড় ভাই, প্রত্যেকে আমার সেই বয়সে একটু বড়, মিলে আমরা ভারতে ট্রেনিং দেওয়ার উদ্দেশ্যে রওনা হই। ডোমসার থেকে ভোজেশ্বর থেকে গোলার বাজার, তারপর কার্তিকপুরে আমরা একদিন অবস্থান করি। সেখানে জয়নুল হক শিকদার সাহেব তার গাইডলাইন অনুযায়ী আমাদের নৌকা ঠিক করে দেয়। আমরা ওই নৌকায় এই 30-32 জন পাটাতনের নিচে পালিয়ে অবস্থান করি। আমরা যখন মেঘনার বুকে, পদ্মার বুকে, তখন এদিক ওদিক দিয়ে পাকিস্তানিদের গানবোট, লঞ্চ, পাকিস্তানি আর্মি যাতায়াত করে, আমরা দেখতে পাই, আমরা শুনতে পাই, কিন্তু আমরা তখন ভীত, সবাই আমরা নৌকার ভিতরে। এই অবস্থায় আমরা গিয়ে পৌঁছি মোহনপুর থেকে একটু ভিতরে, এটা কাকতালীয় ব্যাপার। আমরা যেই বাড়িতে উঠি উনি ছিলেন মোহনপুরের মহন্তবাবু। এটা নিয়ে আমরা অনেক সময় পরে হাসাহাসি করতাম, কীভাবে মিলে গেল নাম। মহন্তবাবুর ওখানে পৌঁছি। তিনি আওয়ামী লীগের নেতা ছিলেন, একসময় কংগ্রেস নেতা ছিলেন। মহন্তবাবুর চিঠি নিয়ে আমরা ওখান থেকে এগোতে থাকি। মোহনপুর থেকে সাচার থেকে ইলেটগঞ্জের কাছাকাছি গিয়ে আমরা একটা বাড়িতে অবস্থান নেই, যেই বাড়িটা ছিল পুরা বাড়ি, অর্থাৎ এর আগে আর পাকিস্তানিদের আক্রমণে বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেখানে ওই রাত্রে অবস্থান করার পর সিএনবি ক্লিয়ার হওয়া অপেক্ষায় থাকি। আমাদের গাইড ছিলেন তখন। গাইডের কথা মতো আমরা মূল রাস্তা, যেই রাস্তাটা দাউদকান্দি হয়ে কুমিল্লা হয়ে চিটাগাং গেছে, এটার ইলেটগঞ্জ এলাকা দিয়ে আমরা এই রাস্তাটা পার হয়ে যখন ওপারে যাই, আমরা কিন্তু পড়ে যাই পানির ভিতরে, প্রচণ্ড পানি। আমার মনে আছে, সম্ভবত আমাকে ঘাড়ের উপরে তুলে, অর্থাৎ পিঠে তুলে, সেকান্দার খান নামক একজন মুক্তিযোদ্ধা আর সায়েদ মাদমুন নামক একজন, এরা আমাকে পিঠে তুলে অনেক দিন পর্যন্ত নিছে। অর্থাৎ আমি না ঠাই পাই বলি আমরা, এক এক জায়গায় এক এক কথা। অর্থাৎ মাটিতে দাঁড়ালে আমার নাক ডুবে যায়। ধান ক্ষেতের আইল দিয়ে আমরা আগাইতে থাকি। ইলেটগঞ্জ থেকে পাংতি, গোমতি পার হই, দেবিদ্বারের একটা অংশ দিয়ে আমরা প্রায় বর্ডারের কাছে পৌঁছে যাই। এতে কিন্তু 4-5 দিন হয়ে গেছে। বর্ডারের কাছে যখন পৌঁছি, সেখানে আমাদের পুরো একদিন অপেক্ষা করতে হয়। বর্ডার খুব দূরে না, আমরা বুঝতে পারি যে বর্ডার খুব দূরে না, তারপরেও আমাদের অপেক্ষা করতে হয়। অপেক্ষার কারণ, বর্ডারে সবসময়ই মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তানি পক্ষের সাথে যুদ্ধ হতো। আমরা গাইডের কথা অনুযায়ী 20-25টা ছোট নৌকা হবে। আমাদের সাথে তখন অন্য এলাকার মুক্তিযোদ্ধারা ওখানে উপস্থিত। আমরা শুধু শরীয়তপুরের বা মাদারীপুরের বা এই ডোমসারের এরা না, আমরা ওখান থেকে বিভিন্ন নৌকায় উঠে, আমার স্পষ্ট মনে আছে, আমরা রওনা দিই। আমাকে ধাক্কা দিয়ে যেই নৌকাটায় তোলা হয়, এটা আমার এক বড় ভাই, সম্ভবত গনি ভাই, ধাক্কা দিয়ে একটা, না গনি ভাই না, গনি ভাই তো পরে আটকে গেছিল, আমাদের নৌকায় তোলা হয়। নৌকাগুলি ছেড়ে দেয়। কিছু দূর যাওয়ার পরে আমাদের দুই দিক থেকে আমাদের উপরে গুলি বর্ষণ শুরু হয়। কে কোন পক্ষ আমরা বুঝতে পারি না। এই গোলাগুলিতে আমাদের পিছনের নৌকার মাঝি মারা যায়। আমাদের সহযোদ্ধা হিসেবে যারা যাচ্ছিল তার 2 জন মারা যায়। আমার এই মুহূর্তে নাম মনে নেই। মাঝি তো ওই এলাকার, তাকে তো আর দেখিও নেই। এই 2 জন, 3 জন শহীদ হয় ওই আক্রমণে। আমাদের কিছু নৌকা
ছেড়ে আমরা পানিতে পড়ে যাই, আমরা হেঁটে এগোতে থাকি। আবার কিছু নৌকা একটু আগেই সরে গেছে, কিন্তু আমাদের এলাকার কয়েকটা নৌকা পিছনে ব্যাক করতে বাধ্য হয় এবং তারা যাইয়া আবার ওই বাড়িতে, সেই যে পাকিস্তানি আর্মিদের পুড়িয়ে দেওয়া গ্রাম, ওই গ্রামের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। আমরা পার হয়ে কোনাবন বর্ডার হয়ে বর্ডার এলাকায় পৌঁছি। মুক্তিযোদ্ধারা এবং ভারতীয় বিএসএফ আমাদেরকে স্বাগত জানায়। ওখানে কলা, রুটি এরকম কিছু খেতে দেয়। খেয়ে আমাদেরকে ওই আজকে নাসিমন করিমনের মতো এক ধরনের গাড়ি ছিল, ভাঙা জিপ, সেগুলি সম্ভবত সেনাবাহিনীর মাল টানাটানির কাজে ব্যবহার হতো। এই গাড়িতে করে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয় আগরতলা। আমরা 14-15 জন বা 20 জনের নিচে আমরা, আমাদের গ্রুপটা আমরা চলে যাই আগরতলা। কিন্তু আমাদেরই সাথে যে আরও 10 জন বা 8-10 জন থেকে যায়, এরা কিন্তু আর এগোতে পারেনি। এদের রেখেই আমাদের যেতে হচ্ছে। আমরা আগরতলাতে কংগ্রেস ভবনে উঠি, অর্থাৎ আমাদেরকে কংগ্রেস ভবনেই পাঠানো হয়। এই হলো প্রথম তালিকা আমাদের ভারতের বুকে, এই প্রথম তালিকা যে কংগ্রেস ভবনে আমরা উঠেছি। সেখানে তালিকা করে আমাদেরকে এক রাত্র থাকতে হয়। কংগ্রেস ভবনের দোতলায় বিশাল বড় হলরুম ছিল, বিভিন্ন এলাকার মানুষ। এটা সেক্টর 2-এর বেশিরভাগ, তারপরও অন্যান্য সেক্টরেরও আছে। আমরা কংগ্রেস ভবনে উঠি। কংগ্রেস ভবন থেকে আমাদেরকে লিস্ট করে পাঠিয়ে দেওয়া হয় ত্রিপুরার হাপানিয়া নামক এলাকায়। এবং আমরা প্রায় সবাই প্রথম যারা ভারতে পৌঁছি, জয় বাংলা ইউথ ক্যাম্পে অবস্থান করি বা ওখানেই আমাদের থাকতে দেওয়া হয়। এখানে উল্লেখ করা দরকার যে জয় বাংলা ইউথ ক্যাম্প একই সাথে 4টা ইউথ ক্যাম্প ছিল। জয় বাংলা, সোনার বাংলা, বঙ্গবন্ধু, বঙ্গশার্দুল, এই 4টা ক্যাম্প ছিল হাঁপানিয়াতে। ঠিক আমাদের পাশে হাঁপানিয়াতে আরও 4টা ক্যাম্প ছিল, ইউথ ক্যাম্প। একটা ব্রহ্মপুত্র, একটা গোমতী, একটা পদ্মা, একটা মেঘনা। পরবর্তীতে আমাদের যারা আটকা পড়েছিল গোলাগুলিতে, এরা যখন যায় এদেরকে পাঠানো হয় ব্রহ্মপুত্র এবং গোমতীতে ভাগ করে। এখানে উল্লেখ করা দরকার যে ইদানিং আমরা শুনতেছি পদ্মা, মেঘনা নামে নাকি 2টা ভারতীয় তালিকা এই দেশে আসছে। আমার মাথায় ঢোকে না পদ্মা মেঘনা কবে ট্রেনিং ক্যাম্প হয়ে গেল। এটা তো আমাদের চোখে, আমরা প্রায় 1 মাস কষ্ট করেছি এই ইউথ ক্যাম্পে। ইউথ ক্যাম্পে কোনো ট্রেনিং দেওয়া হতো না, কোনো অস্ত্র চালনা শেখানো হতো না। সেখানে পিটি প্যারেড, লেফট রাইট, সোনার বাংলা গান, খবর শোনা এবং নিজেদের ভিতরে আলাপ আলোচনা, কীভাবে ট্রেনিংয়ে যাব, কীভাবে যাব, কতদিনে যাব, আমরা কেন যেতে পারতেছি না, এই অবস্থায় আমরা ইউথ ক্যাম্পে কাটাইছি। এখন পদ্মা মেঘনা নাকি ভারতীয় তালিকা। যাই হোক, আমরা যখন হাঁপানিয়ায় অবস্থান করি, 2টো ঘটনা উল্লেখযোগ্য। এক হচ্ছে পাকিস্তানি বাহিনীর বর্ডার থেকে, কসবা বা এদিকে কোথাও কোনো বর্ডার থেকে প্রথমে 2টো আর্টিলারি সেল আমাদের ক্যাম্পের পাশে পড়ে। এরপর আরও 3টা, টোটাল 5টা আর্টিলারি পড়ে। সবাই ধরে নিয়েছিলাম যে আমরা বোধহয় পাকিস্তানিদের আক্রমণে পড়ে গেলাম। দৌড়াদৌড়ি, ছুটাছুটি, বাংকার করা ছিল, সেখানে লুকানো। 20 থেকে 25 মিনিট আমরা ভয়ের ভিতরে ছিলাম যে পাকিস্তানিরা হয়তো ঢুকে পড়ছে ভারতের ভিতরে। যাই হোক, মর্টারের আক্রমণ শেষ হওয়ার পর আমরা জানতে পারলাম যে স্থানীয় 2 জন ছাত্র, একটা পাহাড়ি পশু আর ইরি ক্ষেত ছিল যেগুলি জোন চাষের মতো, ওই ইরি ক্ষেতের ভিতরে একটা পড়ে সেটা বাস্ট হয়নি। রাস্তায় কাঁঠাল গাছের সাথে যেটা পড়ছিল ওইটা বাস্ট হয়েছে। সেখানে টোটাল 3 জন নিহত হয়েছে। আমরা কিন্তু অপেক্ষায় আছি ট্রেনিংয়ে যাওয়ার। আমরা ট্রেনিংয়ের অপেক্ষায় আছি, কষ্ট করছি। ইউথ ক্যাম্পে যারা থাকছে, শরণার্থী ক্যাম্পে যারা থাকছে, কষ্ট কী জিনিস তারা বুঝছে। খাবারের ভিতরে বড় বড় পোকা, রান্না করার সময় ব্যাঙ লাফ দিয়া ডাইলের মধ্যে পড়া, ভাতের ভিতরে পড়া, কোনো উপায় ছিল না। দ্বিতীয়বার রান্নার মতো চাউলও থাকতো না, ডাইলও থাকতো না, ওইটাই খেতে হতো। কে কী খেতাম, কে কী না খেয়েছি, এটি উল্লেখ করার মতো। প্রচণ্ড কষ্টের ভিতর দিয়ে আমাদের ইউথ ক্যাম্পের সময়টা কেটেছে। একদিন হঠাৎ তৎকালীন জুনিয়র সার্কুলিপার একজন আসম আব্দুর রব,
আরও একজন খলিফা আব্দুল কুদ্দুস মাখন, এই দুই নেতা আমাদের এলাকার আরেকজন ছাত্রলীগের তৎকালীন জুনিয়র নেতা আব্দুল সাত্তার খান, এরা আমাদের ক্যাম্পে উপস্থিত হয়। উপস্থিত হয়ে এরা আমাদের জানায় যে তোমরা লিস্ট করে দাও, আমরা তোমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি। আমরা খুব খুশি হলাম। আমাদের এই প্লাটুনে, অর্থাৎ আমরা যে কয়জন জয় বাংলা ক্যাম্পে ছিলাম, এর নেতৃত্বে ছিলেন শামসু মুন্সি আর সিদ্দিকুর রহমান মোল্লা। এদের নেতৃত্বে আমরা সবার যারা যারা ছিলাম আমরা লিস্ট করে তাদের হাতে দিলাম। যতটুকু মনে করে 2-4 দিনের ভিতরে বা 2-3 দিনের ভিতরে আমাদেরকে নেয়ার জন্য ট্রাক আসলো। ওই ট্রাকে চলে, অর্থাৎ ইউথ ক্যাম্প থেকে রিক্রুট হয়ে আমরা ভারতীয় আর্মি পরিচালিত 100% ভারতীয় আর্মি পরিচালিত বাগমারা, তিরুপুরিয়ার বাগমারা ট্রেনিং সেন্টারে উপস্থিত হলাম। বাগমারা ট্রেনিং সেন্টারে অনেকগুলো প্লাটুনে ভাগ করা ছিল। আমরা যে প্লাটুনে ছিলাম এটার নাম ছিল 14 নম্বর প্লাটুন। এই প্লাটুনে আমাদের যিনি ট্রেনিং দিতেন ওনার নাম ছিলেন ব্রজপাল সিং, আমরা বীর্যপাল বলতাম সহজ করে। আমাদের পাশে যে 13 নম্বর প্লাটুন ছিল, ওই প্লাটুনের যিনি ওস্তাদ ছিলেন উনিও ভারতীয় আর্মির সদস্য। ওনাকে গুরুদয়াল সিং, আসল নাম আমরা বলতাম গুরদা সিং। মূলত এই দুইজন ওস্তাদকেই ভালো চিনি, কারণ আমরা পাশাপাশি ছিলাম। বাগমারাতে আমাদের খাওয়া দাওয়ার কোনো কষ্ট হয়নি ট্রেনিং সেন্টারে, কিন্তু ট্রেনিংয়ে কষ্ট হয়েছে। সকালবেলা নাস্তা খেয়ে শুরু, দুপুরবেলা সামান্য সময়ও পেতাম না। তারপরে তাদের নির্দেশ মতো হয় মাঠে, অর্থাৎ যা বলা হতো তাই করতে হতো আমাদের। আমরা 14 জন বাগমারাতে আমাদের ইউনিয়নের, আর যে 6 জন আটকা পড়েছিল, আমরা কিন্তু ট্রেনিংয়ে সবাই রিক্রুট হয়ে যেতে পারিনি। আমরা গেছি 14 জন জয় বাংলা ক্যাম্প থেকে। আর আমাদের পরপর ব্রহ্মপুত্র ক্যাম্প থেকে, ইউথ ক্যাম্প থেকে হাঁপানিয়ার, সেখান থেকে আরও 6 জন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ট্রেনিংয়ের জন্য অম্পিনগরে। আমরা বাগমারা যেহেতু ছিলাম, অম্পিনগরের কথা আমি আমার সেই সহযোদ্ধা বন্ধু যারা আমাদের একই সাথে গেছি, যারা একই সাথে আসছি, তারা ভালো বলতে পারবে। বাগমারাতে আমরা হিন্দি সবাই বুঝতাম না, কিছু কিছু অনুমান করতাম, কিছু কিছু বুঝতাম। কিন্তু কামাল নামে একজন ওস্তাদ ছিল, এ হচ্ছে বাংলাদেশ আর্মির সদস্য। সে আমাদেরকে দোভাষী হিসাবে অনেক কিছু বুঝাই দিত। আমরা বাগমারাতে প্রথমে রাইফেল, তারপরে স্টেন গান, তারপরে এসএলআর, তারপরে এলএনজি, 36 হ্যান্ড গ্রেনেড, এন্টি পার্সন মাইন, 2 এবং 3 ইঞ্চ মর্টার, রেড, অ্যাম্বুশ, হিট অ্যান্ড রান, এসবের উপরে ট্রেনিং গ্রহণ করি। এক্সপ্লোসিভ সহ ডাটানেটার, কর্টেক্স, এক্সপ্লোসিভ এসব আমাদের শেখানো হতো, কীভাবে ব্রিজ ভাঙতে হয়। বাগমারা ট্রেনিং সেন্টারে আমাদের সাথে দেখা করতে আসছিলেন, আমার মনে আছে যখন আমরা শুরু করি, শুরুতেই শওকত সাহেব, যাকে আপনারা সবাই চিনবেন, বাংলাদেশে শওকত ভাইকে চিনে না, আগরতলা মামলার আসামি, 2 নম্বর সেক্টরের এক সময়ের সাব সেক্টর কমান্ডার, পূর্ব মাদারীপুরের কৃতি সন্তান। তার সাথে বাগমারা ট্রেনিংরত অবস্থায় একবার আমাদের দেখা হয়েছে। ট্রেনিং শেষে বাগমারা থেকে বাগমারা স্মৃতি, 2টো স্মৃতি উল্লেখ করার মতো। প্রথমত আমি আমার কথা বলি, যে হাফ প্যান্ট পরতে দেওয়া হয়েছে, এই হাফ প্যান্ট দিয়ে আমার মতো 2 জন হাবিব ঢুকে পড়তে পারে। পরে আমাদের গ্রুপ কমান্ডার সিদ্দিক ভাইকে নিয়ে বাগমারা বাজারে গিয়ে ওই হাফ প্যান্ট নিজের মতো করে 4-5টা পকেট বানিয়ে একদম যুদ্ধের শেষ পর্যন্ত ওই হাফ প্যান্টটা ছিল আমার প্রিয় প্যান্ট, যেখানে বেশ প্যাকেটের গুলি, ম্যাগাজিন, গ্রেনেড এগুলি রাখা যেত। বাগমারা ট্রেনিং শেষ করার পর আমাদেরকে পাঠিয়ে দেওয়া হলো
2 নম্বর সেক্টর হেডকোয়ার্টার মেলাঘর। মেলাঘরে তখন 4টা কোম্পানি অবস্থান করে। ফরিদপুর কোম্পানি নামে আমরা, আমাদের পাশে ছিল নোয়াখালী কোম্পানি, পাশেই ছিল কুমিল্লা কোম্পানি, তার পাশে ঢাকা কোম্পানি। অর্থাৎ আমরা সবাই জানি, যারা আপনারা এই ভিডিওটা দেখছেন, আমার বক্তব্য শুনছেন, তাদের ভিতরে অনেকেই জানেন 2 নম্বর সেক্টরে ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুরের পূর্বাঞ্চল, অর্থাৎ আমরা যে অঞ্চলে বসবাস করি, এটা 2 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত। আমরা মেলাঘর পৌঁছি, আমাদের ঠিক পরপরই আমাদের যে ওমপিতে আমাদের যে 6 যোদ্ধাকে ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়েছিল, এরা এসে মেলাঘরে অবস্থান করে। অর্থাৎ আমরা 14 জন আর 6 জন আমরা আবার একত্রিত হই। মেলাঘরে একটি ঘটনা ঘটে, সেটা হচ্ছে 4টা কোম্পানি, আমি আগেই বলেছি, আলাদা আলাদা ব্যারাকে থাকতো। একটার সাথে আরেকটায় অনেক সময় হই হুল্লোড় হতো, নিজেদের ভিতরে একটু মনোমালিন্যও হতো। আমরা ফরিদপুর কোম্পানি, আমাদের নেতৃত্বে ছিলেন, মূল নেতৃত্বে হাবিবুর রহমান হিরু, সেকেন্ড কমান্ড ছিলেন মাহমুদ হোসেন পরিদি কাঞ্চন। এছাড়া আরও 5-6 জন কমান্ডিং অফিসার বলি বা কমান্ডার ছিলেন, কেউ কোচ ইনচার্জ, কেউ সাপ্লাই ইনচার্জ, নানা রকম। আমরা যখন মেলাঘরে পৌঁছি, তখন আমরা সেক্টর কমান্ডার হিসাবে পাই মেজর ATM হায়দার, পরবর্তীতে বীরুত্তম। 7 সেপ্টেম্বর ATM হায়দার 2 নম্বর সেক্টরের কমান্ডার হন। শওকত ভাই 2 নম্বর সেক্টর থেকে ট্রান্সফার হয়ে ওসমানী সাহেবের অফিসে স্থানান্তরিত হন। খালিদ মোশাররফ সাহেব, যিনি মেজর খালিদ মোশাররফ, তুখোড় যোদ্ধা, তিনি 2 নম্বর সেক্টরের কমান্ডারির পরিবর্তে কে ফোর্স গঠনে ব্যস্ত হন। এগুলি অনেকটা পরে জানা, কিন্তু আমরা মেলাঘরে গিয়ে মেজর হায়দারকে পাই, শওকত ভাইকেও না, খালিদ মোশাররফ সাহেবকেও না। মেজর হায়দার একজন কমান্ডো ট্রেনার, মেজর হায়দার বিশ্ববাহিনী তৈরির কারিগর, মেজর হায়দার গেরিলা প্রোডাকশনের মহাকারিগর বলা চলে। তার নেতৃত্বে এমন কিছু দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে, যারা বিভিন্ন জায়গায় খুব শক্তিশালী অপারেশনে স্বাক্ষর রেখেছেন, বিশেষ করে ঢাকা শহরে, ফরিদপুরে, আমাদের কিছু অঞ্চলে, পূর্ব মাদারীপুরে অনেকগুলো যুদ্ধে মেজর হায়দারের কমান্ডাররা কাজ করছে। ঢাকা শহরে যাদেরকে অনেকে ক্র্যাক প্লাটুন বলেন, এটা মেজর হায়দারের নিজস্ব হাতে তৈরি। আমরা যখন মেলাঘরে পৌঁছি, তার 2 দিনের মাথায় সমস্ত মুক্তিযোদ্ধাকে লাইনে দাঁড় করানো হয়। প্রায় 1000-এর উপরে মুক্তিযোদ্ধা দাঁড় করিয়ে সেখান থেকে আলাদা করে 300 জনকে আলাদা করা হয়, সেখান থেকে 150 জনকে, সেখান থেকে 80 জনকে, সেখান থেকে 40 জনকে, শেষ পর্যন্ত 16 জনকে আলাদা করে নেওয়া হয়। 16 জনকে আলাদা করে নিয়ে প্রত্যেকের বয়স 15-র উপরে না, অর্থাৎ যাদের বয়স 15-র নিচে, এরকম 16 জনকে আলাদা করে আলাদা একটা তাঁবুতে রাখা হয়। আমরা কিন্তু অনেক কান্নাকাটিও করেছি যে আমাদেরকে এখানে রাখেন না, আমরা আমাদের এলাকার গ্রুপের সাথে থাকতে চাই, যাদের সাথে ট্রেনিং দিয়ে আসছি, কিন্তু আমাদেরকে সেখান থেকে ছাড়েনি বা আমরা সেখান থেকে বের হয়ে আসতে পারিনি। আমাদেরকে বলা হতো বিশ্ববাহিনী। এই বিশ্বদেরকে 15 ডেজ মেলাঘরে ট্রেনিং দেওয়া হয়, অস্ত্র ট্রেনিং দেয়া। এরা সবাই কিন্তু বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে অস্ত্র ট্রেনিং দেয়া, অর্থাৎ 28 দিন ট্রেনিং দেয়া, এদেরকে মেলাঘরে আবার পুনরায় অর্থাৎ ট্রেনিং দেওয়া শুরু করে মেজর হায়দারের নেতৃত্বে। এই যে আমরা 16 জন, এর ভিতরে 3 জন যে কোনোভাবেই হোক পালিয়ে যেতে সক্ষম হয়। ওরা গিয়া কি কোথায় গেছে বা ওদের নিজস্ব গ্রুপের সাথে চলে গেছে কিনা, এটা আমরা তখনও বুঝতে পারি। আমরা 13 জন ওখানে থেকে যাই মেলাঘরে। আমরা মেলাঘরেই সশস্ত্র ছিলাম এবং আমাদের দায়িত্বে ছিল যে মুক্তিযোদ্ধাদের ভিতরে কোনো কলহ, আউটপোস্ট ছাড়া কেউ বাইরে যায় কিনা,
ঝগড়াঝাটি এইসব ইনফরমেশন আমাদের কমান্ডারদের কাছে পৌঁছানো। আমরা কাঞ্চন ভাইকে বলতাম, সে মেজর হায়দারকে বলতো, অ্যাকশন তিনি নিতেন। মুক্তিযোদ্ধাদের ভিতরে যদি অর্থাৎ মুক্তিবাহিনীর নীতি বিরুদ্ধে কোনো কাজ করত, তাহলে বিশ্বদের রিপোর্ট অনুযায়ী সে শাস্তিযোগ্য অপরাধ, এবং সেটা কমান্ডাররা তাকে দিতেন। যা বলছিলাম, মেলাঘরে অস্ত্রের জন্য মুক্তিযোদ্ধারা অপেক্ষা করছিল। শুধু আমরা না, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী সবগুলো কোম্পানির বহু সংখ্যক মুক্তিযোদ্ধা তখন বিভিন্ন জায়গার থেকে ট্রেনিং দিয়ে অস্ত্রের জন্য অপেক্ষা ছিল। মেলাঘর হচ্ছে 2 নম্বর সেক্টরের হেডকোয়ার্টার। আগেই বলেছি, প্রথমে কমান্ডার ছিলেন সেক্টরের মেজর খালেদ মোশাররফ, পরবর্তীতে 7 সেপ্টেম্বর থেকে ATM হায়দার। হঠাৎ একদিন আমরা দেখি কিছু বড় বড় কাঠের বাক্স, ওরকম মনে হলো যে বেশ কয়েকটা ট্রাক, বেশ কিছু ট্রাক মেলাঘরে হেডকোয়ার্টারে ঢুকলো। পরে আমরা জেনেছি যেগুলিতে অস্ত্র বোঝাই করে আমাদের জন্য আসছে। একদিন পরেই বা একদিন পরে বা 2 দিন পরে এরকম হবে, সমস্ত মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হলো। এ এক বিশাল ব্যাপার, একদম তরতাজা অস্ত্র। আগে শুনছি মুক্তিযোদ্ধাদের কাছে নাকি ভাঙাচুরা অস্ত্র থাকে। প্রত্যেকের হাতে অস্ত্র তুলে দেওয়া হলো। SMG, SLR, LMG, 303 রাইফেল, গ্রেনেড, এক্সপ্লোজিভ এসব তুলে দেওয়া হলো প্রত্যেকের হাতে, এবং প্রত্যেকে নিজ নিজ হাতে ন্যাকড়া দিয়ে, যেটাকে ফুলতুরু বলা হয়, আমরা বলতাম ফুলতুরু, ন্যাকড়া দিয়ে নিজের হাতে যার যার অস্ত্র পরিষ্কার করা। গোলাগুলো যেই গুলি প্রত্যেকের দেওয়া হতো, পর্যাপ্ত গুলি, 2-3টা ম্যাগজিন এক্সট্রাও দেওয়া হতো, 303 রাইফেলও এক্সট্রা দেওয়া হতো, সব অস্ত্রতেই এক্সট্রা গুলি দেওয়া হতো। আমরা সন্ধ্যার ভিতরে ফরিদপুর কোম্পানি মোটামুটি রেডি হয়ে গেলাম যে আমাদের এখন ভালো সময় হয়ে গেছে, আমরা বোধহয় এবার বাংলাদেশে ঢুকবো যুদ্ধের অঞ্চলে। এতদিনের আশা পূর্ণ হলো অস্ত্র হাতে পেয়ে। আমাদেরকে সত্যি সত্যি অর্ডার দেওয়া হলো মুভ করার জন্য। পাস আউট হলাম মেলাঘর থেকে। আমাদের কমান্ডার তখন ফরিদপুর কোম্পানি বলতাম আমরা, 950 ফরিদপুর কোম্পানি আমরা মুখে বলতাম। ওটা কোম্পানি না কি না ব্রিগেড ওইসব বোঝার কোনো সুযোগ ছিল না আমাদের, আমরা বুঝতাম না। এটা বলা হতো 950 ফরিদপুর কোম্পানি, হয়তো 950 জনের একটা গ্রুপ বা একটা দল মুক্তিবাহিনীর। আমাদের সাথে একটা ডিফেন্স গ্রুপ ছিল 52 সদস্যের। ওই ডিফেন্স গ্রুপটার নাম ছিল আনসার আলী ডিফেন্স ফোর্স। এটার নেতৃত্বে ছিল কাজী আব্দুল হক। আমাদের সাথেই আমরা একই সাথে ভারতের হাতিমারা বর্ডার দিয়ে, এটা বুড়িচং থানায় আমরা যখন ঢুকি, যে বাজারটা বুড়িচং মেইন বাজার অথবা নাজিরা বাজার হবে, আইসা প্রথমে আমরা বাধার সম্মুখীন হই বুড়িচংয়ে। পাকিস্তানি আর্মির পজিশন, কিন্তু আমাদের অবস্থান এবং আমাদের সংখ্যা এত বেশি যে ওরা হয়তো 30 জন হবে, কিন্তু আমরা তো 950। যে কারণে কেন ওরা পিছু হটছে তা জানি না। ওরা প্রথমে পিছু হটছে আমাদের দিকে ফায়ার করতে করতে পিছন ফিরে, তারপরে মুভ করে দৌড়। কোথায় দৌড়িয়ে আমরা দেখছি পশ্চিম দিকে যাইতেছে, কোন দিকে গেছে তাও জানি না। আমরা কিন্তু সামনের দিকে আগেছি, হাঁটা পথ, গ্রামের পথ। এটা আমাদের প্রথম সরাসরি বাধা আমাদের উত্তীর্ণ হয়ে গেছে। আমরা এগুচ্ছি বুড়িচং থানা পার হয়ে দেবিদ্যার ভিতর দিয়ে, ওটা দেবিদ্যা থানার অংশ যতটুকু মনে পড়ে। আমরা যখন এগুচ্ছি, আশেপাশের গ্রামগুলো থেকে মানুষরা পানি নিয়ে, জগ নিয়ে, কাঁচা চাল নিয়ে, মুড়ি নিয়ে গামলায় করে দাঁড়িয়ে থাকছে। এরা, বাবা একটু খেয়ে যাও, একটু পানি খাও। এই যে স্মৃতি আর এই যে আবেগ, অনেকটা কান্না পায় এগুলি বলতে গেলে। আমরা আরও সামনে হেঁটে পরের দিন আমরা গোমতীর তীরে এসে হাজির হই, এবং আমাদের কোম্পানি গোমতীর প্রায় অনেকটা অঞ্চল 1-1.5 কিলোমিটার জায়গা দখলে নিয়ে অবস্থান নেই। ধীরে ধীরে আমরা গোমতী পার হই। গোমতী পার হয়ে আমরা চান্দিনাতে অবস্থান নেই। চান্দিনাতেও আমরা অনেকগুলো গ্রুপ
অর্থাৎ 950 মুক্তিযোদ্ধা বিশাল বড় একটা গ্রুপ। আমাদের ভিতরে তখন এতটাই সাহস, এটা বাইরে থেকে মনে হবে যেন এটা একটা ফৌজি কোম্পানি, এরা হয়তো বিশাল ক্ষমতাশালী কোম্পানি, কারণ আমাদের সাথে 3টা মর্টার ছিল। এবং আমি যেহেতু কমান্ডারদের সাথে ছিলাম, সব সময় আমি খবরটা একটু বেশি পেতাম। অসংখ্য এলএনজি, অসংখ্য এসএলআর আর এসএমজি, পরিপূর্ণ অসংখ্য গুলি। আমরা চান্দিনা যখন পৌঁছি, ঘন্টা 2 পরে কমান্ডারদের নির্দেশে আমাদের প্রতি বলল প্রত্যেক গ্রুপ কমান্ডারকে খবর দাও। আমরা সন্ধ্যার আগে আগে গ্রুপ কমান্ডারদের সব খবর পৌঁছে দিলাম। গ্রুপ কমান্ডাররা আসলো, তাদেরকে আমাদের কমান্ডার কাঞ্চন সরাসরি জানিয়ে দিল যে আমাদের পিছনে ময়নামতি ক্যান্টনমেন্ট, পূর্ব দিকে পশ্চিমে বিশাল বড় পাকিস্তানি বাহিনীর একটা দল অবস্থান করতেছে। অতএব আমরা পিছনেও যেতে পারবো না, অর্থাৎ পূর্বেও যেতে পারবো না, আর দাউদকান্দি হয়ে যে আমরা যাবো দাউদকান্দির দিকে যেতে পারবো না। হয় যুদ্ধ করতে হবে, না হয় যেই পথে আসছি ওই পথে ফিরে যেতে হবে ভারতে। সৌভাগ্যের বিষয় এবং গর্বের বিষয়, আমাদের বেশিরভাগ গ্রুপ কমান্ডার হাত তুলে তাদের অবস্থান জানিয়ে দিল যে আমরা যুদ্ধই করব, পিছনেও যাব না, পূর্ব দিকেও যাব না। যুদ্ধ করতে হয়, আমরা যুদ্ধ করব। সমস্ত গ্রুপের কমান্ডাররা তাদের গ্রুপে ফিরে গেলেন। তারা তাদের নিয়ে গ্রুপ কমান্ডারদের নির্দেশ অনুযায়ী বিভিন্ন পজিশন থেকে শত্রু সেনা পাকিস্তানিদের অবস্থানে আক্রমণের জন্য তৈরি হলেন। এটা ভোর 4টে হবে বা 3টা হবে। আমরা পুরো পাকিস্তানি অবস্থানকে ঘিরে ফেললাম চতুর্দিক থেকে। সম্ভবত 950 কোম্পানির প্রায় সবাই এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, এক একজন এক এক জায়গায়। আমি তো সবার সাথে ছিলাম না, আমি কমান্ডারদের সাথে ছিলাম, যে কারণে সবাইকে আমি সচক্ষে ওখানে, সবাইকে তো আমি চিনিও না। প্রথম ফায়ার ওপেন করি আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে, কিন্তু পাকিস্তানি পক্ষ থেকে প্রচণ্ড রকম বাধা আসে, প্রচণ্ড গোলাগুলি। কোনগুলি মাথার উপর দিয়ে, কোনগুলি পাশে দিয়ে, কোনগুলি কোন দিক দিয়ে যাচ্ছে, এটা আমাদের বোঝার ক্ষমতা তখন ছিল না। প্রায় ভোর হয়ে আসছে, 4:30 হবে এরকম সময়, একটু কম বেশি হতে পারে। পাকিস্তানিদের পক্ষ থেকে প্রথম ফায়ার বন্ধ করা হয় এবং তারা তখন কিন্তু একটু একটু ফর্সা হয়ে গেছে। তারা কাপড় তুলে, পতাকা তুলে আমাদের দিকে বিভিন্ন দিকে দেখাচ্ছে, কিন্তু আমাদের চতুর্দিকে থেকে যেহেতু আমরা তাদেরকে ঘিরে ফেলছি, মুক্তিযোদ্ধারা কিন্তু তখন থামেনি। মুক্তিযোদ্ধারা তখন ফাঁকে ফাঁকে গুলি করতেই আছে, তারা থামাইছে, কিন্তু তারা, আমরা যদি এগোতে চাই তখন গুলি করে, এছাড়া গুলি করে না। এই যুদ্ধে পাকিস্তানিরা অনেক চেষ্টা করেও তাদেরকে আমরা আমাদের হাতে সারেন্ডার করাতে পারিনি। যে কোনোভাবেই হোক তারা ভারতীয় সেনাদের সাথে যোগাযোগ করছে। প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে 2টো জিপ আসছে বর্ডার এলাকা থেকে, ভারতীয় বাহিনীর, সম্ভবত তারা অফিসার। তাদের সাথে কথা বলে ভারতীয় বাহিনীর এরা ডিক্লেয়ার দিল যে পাকিস্তানিরা সারেন্ডার করছে, আপনারা যুদ্ধ বন্ধ করেন, আর কাউকে হত্যা করবেন না। এই যুদ্ধে কিছু পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে। আমাদের সাথে যারা যুদ্ধে ছিলেন মুক্তিযোদ্ধাদের কেউ কেউ আহত হয়েছে। যুদ্ধ শেষে এদের একটা গণনা করা হয়েছে, যে আমি আগেই বলছি যে আমি কমান্ডারদের সাথে ছিলাম সর্বতভাবে, তথ্যটা আমার কাছেই ভালো আছে। আমি মনে করি এদেরকে চান্দিনা বাজারের কাছে ও অফ দ্য এরিয়া হবে, বড় বড় পাইপ দেখছি, পানির পাইপ, যেহেতু বড় বড় পানির পাইপ, এখন মনে হয় ওইটাও অফ দ্য এরিয়াই ছিল। পরবর্তী জেনারেল জ্যাকবের লেখা ইন্ডিয়ান যে লেখা বই, সেই বইতেও আমি দেখেছি, কিন্তু সংখ্যায় তিনি আমার সাথে মিলেনি। আমরা গণনা করে রেখে আসছিলাম 1365 জন পাকিস্তানি আর্মি, কিন্তু উনি লেখছে প্রায় 1500 ওনার বইতে। এখন উনি তো সিনিয়র কমান্ডার, আর আমরা তো যুদ্ধের অংশগ্রহণকারী।
যাই হোক, এই পরিমাণ সৈন্যদের অ্যারেস্ট করে বা সারেন্ডার করিয়ে আমরা ওখানে রেখে আমরা কিন্তু মুভ করলাম দাউদকান্দির দিকে। আমরা তো ওখানে থাকতে পারি না, আমাদের তো আমাদের অঞ্চলে চলে আসতে হবে। আমরা ইলেটগঞ্জ পৌঁছে আবার বাধার সম্মুখীন হলাম। একইভাবে সেখানেও হতাহতের পরে 48 জনকে আমরা অ্যারেস্ট করতে পারলাম। একটা প্রাইমারি স্কুলে তাদেরকে রেখে স্থানীয় মুক্তিযোদ্ধাদের হাতে দিয়ে আমরা মুভ করলাম দাউদকান্দির দিকে। দাউদকান্দি আমরা পৌঁছার সম্ভবত ঘণ্টাখানিক বা ঘণ্টা দেড়েক আগে দাউদকান্দি ত্যাগ করে পাকিস্তানি মিলিটারিরা স্থানীয় লোকদের তথ্য মতে দাউদকান্দি ত্যাগ করে লঞ্চ যোগে তারা ঢাকা নারায়ণগঞ্জের দিকে পালিয়েছে। আমরা ততক্ষণে দাউদকান্দি দখল করে দাউদকান্দির প্রায় 2-3 কিলোমিটার এলাকা, নদীর পাড়, স্কুল এরিয়া, বাজার এরিয়া, ফেরিঘাট, বাস স্ট্যান্ড, এই জায়গাগুলি দখলে রেখে আমাদের 950 কোম্পানি অবস্থান নিল। আসলে একসাথে অনেক কথা বলার কারণে মাঝে মাঝে কিছু তথ্য থেকে যায়। দাউদকান্দিতে যখন আমরা অবস্থান করি তখন কিন্তু আমরা খুব ক্লান্ত। এই যে 2 দিন 3 দিনের যে অবস্থা, এই অবস্থায় যুদ্ধ, হাঁটা পথে আসা, না খেয়ে থাকা, সমস্ত কারণে মুক্তিযোদ্ধাদের ভিতরে খুব ক্লান্তি বোধ ছিল। একই সাথে তাদের ভিতরে একটা অহংকার চলে আসছিল যে এত বড় সফলতার পরে 950 কোম্পানি মনে করছে যে বাংলাদেশের সবাই আমাদের দখলে চলে আসবে। এসব কারণে নিজেদের ভিতরে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায়ে কমান্ডারদের হুকুমে অনেকগুলো অস্ত্র আমরা জমা নিয়ে নিই। পরবর্তীতে সমঝোতার মাধ্যমে আবার সেই অস্ত্র তাদেরকে ফেরত দিই। এরপরের দিন সকালে 23-24টা বড় বড় নৌকা, আমাদের এলাকায় বলে ঘাসি নৌকা, এই নৌকায় আমরা উঠে 23-24টা বা 22টা এরকম নৌকা হবে, আমরা আমাদের মাদারীপুর তথা সুরেশ্বরের দিকে রওনা হই। বেলতলি নামক একটা জায়গায় এসে আমরা শুনতে পাই যে আমাদের কিছু নৌকা আমাদের নৌকা ছেড়ে নেমে গেছে। অর্থাৎ আমাদের ভিতরেরই একটা অংশ নৌকা ছেড়ে নেমে হাঁটা পথে মোহনপুরের দিকে চলে আসছে। এরা দল থেকে বলা চলে আমাদের থেকে। আমরা যখন মোহনপুর পৌঁছি তখন ওখানে আমাদের জন্য ডাল ভাত আর ডিম খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। যখন খেতে যাই আমার মনে আছে, আমার ডোমসার ইউনিয়নের যে গ্রুপ কমান্ডার সিদ্দিকুর রহমান মোল্লা আর আমার গ্রামের আরেক মুক্তিযোদ্ধা সেকান্দার খান, ভর্তাইছাড়ের গনি মাতবর, এই 3 জন এরাও খাচ্ছিল, আরও অনেকে খাচ্ছিল। এরা আমাকে বলে যে তুমি কথা শুনে তারপর নৌকায় উঠো, কারণ আমি তো তাদের নৌকায় ছিলাম না, আমি ছিলাম কমান্ডারদের নৌকায়। যে নৌকায় অতিরিক্ত গোলাবারুদ, অতিরিক্ত অ্যাক্সেসরি যা আছে ওই নৌকায় ছিল মোটর টটর সব কিছু সহ। আমি তাদেরকে কমান্ডারদের হুকুম নিয়ে আপনাদের সাথে আসবো এই কথা বলে, আপনাদের সাথে কথা বলবো এই কথা বলে কমান্ডারদের নৌকায় আবার উঠি। দুর্ভাগ্যবশত এই নৌকায় উঠে এবার আমি কোনো বিশ্ববাহিনীকে দেখতে পাইনি কামাল ছাড়া। আমি কিন্তু আগে আমি বলিনি যে আমরা কারা ছিলাম বিশ্ববাহিনীতে, নামগুলো আমার বলা দরকার। নৌকায় উঠে শুধু কামালকে আমি পাই, যাকে বাংলাদেশের মানুষ গালকাটা কামাল নামে চিনে, যাকে এরশাদ সরকার ফাঁসি দিয়ে সেন্ট্রাল জেল করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছে। বিচ্ছু 13 জনের ভিতরে মোজাম্মেল ঢাকা, সায়েদাবাদের ওদিকে যেই খালটা ছিল ওই খাল দিয়ে কিছু দূর এগুলে ওর বাড়ি। জালাল নামে একজন ছিল ঢাকার, সম্ভবত আজিমপুর বা মোহাম্মদপুরে থাকতো ওই সময়ে। জালাল এখনও আছে, আপনারা মাঝে মধ্যে দেখেন অনেক কিছু লাগাই থাকে, বক্তৃতা টুক্তিতে দেও, কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধা ওর সম্পর্কে অনেকে বিতর্কিত কথা বলে, এটা সত্য না। ও বিশ্ববাহিনীর সদস্য, আমার সাথেই ছিল। ঢাকাতে তার অবদান কতটুকু সেটা ঢাকার মুক্তিযোদ্ধারা বলতে পারবে। ও মেজর হায়দারের খুব কাছের লোক ছিল, ওর বাড়ি সম্ভবত কিশোরগঞ্জে। মোজাম্মেল, জালাল, নিকোলাস নামে একটা খ্রিস্টান ছেলে ছিল, ওর বাড়ি সম্ভবত এয়ারপোর্ট রোডে ঢাকার। এই 3 জন। বরিশালের একটা ছেলে ছিল, এক সহযোদ্ধা ছিল আমার বিশ্বতে, ওর নাম শাহজাহান, ও বর্তমানে লালমোহনে সেটেল।
পালং থানার আমি, নড়িয়ার দুলাল, ভেদরগঞ্জ বা ডামুডিয়ার ওদিকে একজন ছিল, নাম বাদল, শিবচরের দেলোয়ার, কালকিনির মজিবর, জাজিরার মজনু। কয়জন হলো এই, আর দু একজন হয়তো আমি এই মুহূর্তে নামটা মনে আসতেছে না। এরা একই সাথে আরেকটা কথা উল্লেখ করি আমি, সেটা হচ্ছে নৌকায় গিয়ে যখন আমি কামালকে দেখি তখন কিন্তু আমি হতাশায় পড়ি যে সমস্ত বিশ্বরা চলে গেছে। আবার এদিকে আমার স্থানীয় যে গ্রুপ, এই গ্রুপের সবাই আমাকে নৌকা ছেড়ে তাদের নৌকায় উঠতে বলতেছে। সব কিছু মিলিয়ে আমার ভিতরে একটু হতাশা দেখা দেয়। এই যে নৌকায় আমরা কিন্তু আগেই বলেছি, আমরা প্রায় 32 জন বা 31 জন আমরা ভারতে গেছি ট্রেনিংয়ের উদ্দেশ্যে। এদের ভিতরে শামসু মুন্সি, সিদ্দিক মোল্লা, আজিজ খা, সাত্তার সৈয়দ, রহমান মোল্লা, ফজলু মোল্লা, ইউনুস হলদার, আমি হাবিব, সেকেন্দার খা, হোসেন আলী শিকদার, আবুল হোসেন শিকদার, আজিজ শিকদার, এসকান্দার ব্যাপারী, আনিসুদ্দিন মাদবর, খোরশেদ ফকির, আব্দুল বারি মাদবর, আব্দুল আলী মাদবর, আব্দুল মজিদ মাদবর, তারপরে আব্দুল গনি মাদবর। আমরা এরা কিন্তু ট্রেনিং দিয়ে ভিতরে প্রবেশ করছি যুদ্ধ করতে করতে। আমাদের এই 32 জনের ভিতরে 6 জন পালিয়ে ইয়ুথ ক্যাম্প থেকে বাড়িতে চলে আসছিল, আর 5-6 জন এরা ট্রেনিং দিয়ে আসতে পারেনি, ইয়ুথ ক্যাম্প থেকে স্বাধীনতার পরে দেশে ফেরত আসছে। অর্থাৎ আমরা 19 জন সরাসরি যোদ্ধা। নৌকায় উঠে যখন এদেরকে না পাই তখন বললাম যে হতাশা। কমান্ডারের ভিতরেও অনেকটা আলোচনা পর্যালোচনা যে আমাদের ভিতরের লোকেরা কেন আমাদের বিরুদ্ধাচরণ করতেছে। রাতে আমি ওই নৌকা ত্যাগ করে আমাদের ডোমসারের নৌকায় আসি। এটা খুব উল্লেখযোগ্য এবং অনেকটা করুণ অবস্থা। এটাই যুদ্ধের ভিতরে যুদ্ধ। আমরা যখন মেঘনা থেকে পদ্মায় প্রবেশ করি, অর্থাৎ ওই জায়গাটার নাম দুলারচর। দুলারচর এসে আমরা দেখতে পাই যে দুই পাশে বাংকার করে আমাদের দিকে, নৌকার দিকে ব্যারেল তাক করে কিছু বাংকার। আমরা বুঝতে পারি যে এটা আমাদের আটকানোর জন্য, যার নির্দেশেই হোক, এরা আটকানোর জন্য এই কাজে লিপ্ত হয়েছে। পরবর্তীতে আমরা জানতে পারি এবং দেখেছি, সেটা হলো দুলারচর, সুরেশ্বর, ওয়াবদা, খেজুরতলা পর্যন্ত নদীর পাশ দিয়ে বাংকার করে এই 950 কোম্পানিকে আটকানোর জন্য চেষ্টায় ছিল এরা। আমরা খুব ভোর ভোর সময় আমাদের নৌকাটা সুরেশ্বরে এসে নামে। সুরেশ্বর থেকে আমরা প্রথমে আমাদেরকে নিয়ে যাওয়া হয় বা আমরা উঠি ভোজেশ্বর আকাশ ফোর্স ক্যাম্পে। আকাশ ফোর্স ক্যাম্পে আমরা উঠি, প্রথম ক্যাম্প এটা আমাদের স্থানীয় ক্যাম্প। আকাশ ফোর্স ক্যাম্প থেকে 1-2 দিন আমরা ওখানে থাকি। সেখান থেকে আমরা চলে আসি আমাদের এই ডোমসার বা কোয়ারপুর। এখানে পোদ্দার বাড়ি ক্যাম্প, এখানে থানা কমান্ডারের নিজস্ব ক্যাম্প ছিল এটা, ইদ্রিস আলী মাস্টারের। আমরা এই ক্যাম্পে উঠি, কিন্তু এই ক্যাম্পে ওঠার পরে আমাদের মনে হলো যে ঠিক আমরা সন্তোষজনক আচরণ পাচ্ছি না এদের কাছে। তখন আমরা এই ক্যাম্প ত্যাগ করে আমরা পালং থানার সেকেন্ড ইন কমান্ড যিনি ছিলেন কাশেম বিদ্যা, তার ক্যাম্পে চলে যাই এবং অস্ত্র জমা পর্যন্ত আমরা ওই ক্যাম্পে অবস্থান করি। ওখানে অস্ত্র জমার নির্দেশ পেয়ে আমরা ওখান থেকে মাদারীপুর যাই। মাদারীপুরে 2 দিন থাকার পরে মাদারীপুর মিলিশিয়া ক্যাম্প, যেটা হাওলাদার জুটমিলের ক্যাম্পাস, ওই ক্যাম্পে আমরা অর্থাৎ আমাদের লাস্ট ক্যাম্প ছিল পালং। কাশেম মির্জার নেতৃত্বে আমাদের ডেপুটি কমান্ডার যে ছিল পালং থানার, তার নেতৃত্বে আমরা মাদারীপুর মিলিশিয়া ক্যাম্পে অস্ত্র জমা দিই। অস্ত্র জমা দিয়ে কেউ কেউ ওখানে থেকে গেছে। আমি তখন যেহেতু ক্লাস 9-এর ছাত্র, আমি চলে আসছি এখানে। ওই ছাত্রলীগ আবার ছাত্র হিসেবে লেখাপড়া, 72-এর সেকেন্ড বেসে আমি এসএসসি পাস করি।
এমন কোনো বেদনাদায়ক স্মৃতি আছে যা এখনো মনে পড়লে কষ্ট লাগে? আছে আছে। প্রথম কথা হলো যেখানে আমরা গোলাগুলির মধ্যে পড়লাম, ধরেন দুইটা বেদনাদায়ক স্মৃতি বলি, যুদ্ধের আগেরও বলি। প্রথম আগের তো যে গুলি খেয়ে আলাউখুলার থেকে যখন আসছি ওই মাহমুদকে নিয়ে, যেটা আমি প্রথমে বলছি। দ্বিতীয় হলো ধরা পড়েও ধরা পড়ি নাই, যখন এটাও যাওয়ার পথে যেখানে আমাদের নৌকার উপরে গুলি করা হয়, 3 জন মারা গেছে। সেখানে মরা আর বাঁচা ছিল, ধান খেতের মধ্যে কেউ পালায় পড়ে, কেউ লাফাইয়ে অন্য জায়গায় পড়তেছে, তা আল্লাহ বাঁচাইছে। তৃতীয় হলো যুদ্ধের স্মৃতি যদি বলেন তাহলে চান্দিনাতে যে যুদ্ধ, ওইটাই মরা ছিল সবচেয়ে বেশি সহজ। যে গাছের নিচে যে ভিটাতে আমরা ছিলাম, আমার কথা আমি বলি, আমি ওখানে আমাদের গ্রুপের 2-3 জনকে তো সরাসরি দেখছি। আমি কিন্তু আগেই বলছি যে আমি সরাসরি আমার এই ডোমসার গ্রুপের সাথে বাড়ি অর্থাৎ এলাকায় আসার আগে পর্যন্ত ছিলাম না। আমি ছিলাম কমান্ডারদের সাথে। ওই 16 জনের মধ্যে যে 13 জন এরা কিন্তু হিরু কাঞ্চনের সাথেই ছিল, হায়দারের একদম স্পেশাল ফোর্স এরা। যে কারণে ওই যুদ্ধে আমার যে অবস্থান ছিল ভিটাবাড়িতে, সেখানে তো মরে যাওয়ার মতো অবস্থা। অর্থাৎ গুলি, ওই যে একবার বললাম কোন দিক দিয়ে গুলি যায়, কে কোন দিক দিয়ে পড়ে থাকে, মানে ওখানে অনেক হতাহত হয়েছে। এই যে তারপরে যে যখন আমরা নিজেদের হাতে আক্রান্ত হই, সেটা তো মর্মান্তিক ঘটনা। ওই নৌকায় আমি থাকলে আমাকে তো মেরে ফেলতো, আমি তো সেই কথাটা এখনও বলিনি। সেটা হচ্ছে এই যে 6 জন কমান্ডার, হাবিবুর রহমান হিরু, মাহমুদ হোসেন ফরিদি কাঞ্চন, ফজলুল হক, আবুল বাশার, আব্দুল মালেক আর ইউনুস আলী, এদেরকে কিন্তু হত্যা করা হয়েছে। এই কথাটা আপনি কাটবেন না কিন্তু, আমি যে বলি, আপনাকে রিকোয়েস্ট করতেছি, ওপেন বললাম। এই কথাটা ভেতর থেকে আসে না। কেন আসে না জানেন? কান্নাও পায়, দুঃখও লাগে। এরা প্রত্যেকটা ছেলে ছিল, প্রত্যেকটা ছেলে বলি কেন, আজকে আমি বুড়া হয়েছি এই জন্য ছেলে বলি, এরা তো আমাদের কমান্ডার, আমাদের থেকে সিনিয়র, প্রত্যেকে ছিল ব্রিলিয়ান্ট। এদেরকে হত্যা করার পিছনে যে রাজনৈতিক কি বলবো নোংরামো ছিল, এরা এক একটা জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, প্রত্যেকটা চৌকস ছিল। ওই নৌকাতে একজন মাত্র বিশ্ব ছিল, সবাই কিন্তু এই যে আমার ভাইয়েরা যারা আছে এদের কথাই কিন্তু আমি নৌকা ত্যাগ করছি, কারণ এরা আমাকে বোঝাইতে সক্ষম হয়েছে যে এই নৌকায় তুমি থাকবা না। এই যে বিশ্বকামালের কথা বলি, বিশ্বকামাল কিন্তু গালকাটা কামাল বলবা, কারণ হলো তাকে ব্যান্ডেড চার্জ করা হয়েছিল, কিন্তু বাঁচাই দিছে। আমাকে তো মেরেও ফেলছে, হিরু কাঞ্চন বাসার তাদেরকে তো মেরে ফেলছে। এটা কিন্তু আন্তঃকন্দল, এটা কিন্তু যুদ্ধের ভিতরে যুদ্ধ, এটা পাকিস্তানি মিলিটারিরা মারে নাই। এখন কে হুকুম দিছে ইবলিস জানে আর আল্লাহ জানে। আপনার আমার এটা সব কিছুই পরবর্তীতে জানা হয়েছে, আমরা জানছিও, কিন্তু এই যে নৌকা ত্যাগের পরে তো আমি আর তাদেরকে চোখে দেখিনি। আমার দুর্ভাগ্য কি জানেন? রেকর্ড হচ্ছে তো। আমার দুর্ভাগ্য হচ্ছে 2টা। প্রথম দুর্ভাগ্য হলো সরাসরি যুদ্ধে যাদের সাথে যুদ্ধ করছি এই কমান্ডাররা দেশে নেই, শহীদ। যেই সেক্টরে যুদ্ধ করছি প্রথম কমান্ডার খালেদ মোশাররফ বেঁচে নেই, শহীদ শত্রুর হাতে। কারা শত্রু? এই শত্রুগুলি সবাই নিজেরা। সরাসরি যে সেক্টর কমান্ডার মেজর হায়দার বেঁচে নেই। কারা মারছে? পাকিস্তানিরা না, এরা সবাই যুদ্ধ করা সৈনিক। এই হিরু কাঞ্চন বাসার এরা যুদ্ধ করা সৈনিক, এরা ওই কাপুরুষ না। মাত্র 950 মুক্তিযোদ্ধা নিয়ে 1365 বা 1400-1500 পাকিস্তানি আর্মিকে সারেন্ডার করানো এত সহজ না। আর আমাদের সাথে কেউ সরাসরি যুদ্ধ করেনি, আমরা কভারেজ পেয়েছি। ভারত আর্মি কত দূর থেকে কভারেজ দিয়েছে সেটা তারা জানে। এই কমান্ডারদেরকে হারাই, হায়দার সাহেবকে হারাইছি, খালেদ মোশাররফকে হারাইছি, নিজেদের কমান্ডারদেরকে হারাইছি। শেষ পর্যন্ত মাদারীপুরে যখন অস্ত্র জমা দেয় তখন আমাদের সার্টিফিকেটে দেখি লেখা মঞ্জুর, অর্থাৎ 2 নম্বর থেকে। যেহেতু মাদারীপুরে অস্ত্র জমা দিয়েছি, সম্ভবত এটা যশোরের কাছে অস্ত্র নেওয়া ঠেয়ার জন্য বা কিছু একটা, আমাদের সেক্টর কমান্ডারের নাম হয় মঞ্জুর। এটা কিন্তু সবসময় মনে রাখবেন, পূর্ব মাদারীপুরের একটা ছেলেও কখনো মঞ্জুরের নামও জানত না।
আমরা 8 নম্বর সেক্টরের মানুষ না, আমরা 2 নম্বর সেক্টরের সরাসরি যোদ্ধা এবং 2 নম্বর সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ, শওকত ভাই, হায়দার। এটাকে ইতিহাস বিকৃত করে খামাখা ওইটুকু করার কোনো দরকার নেই। এখানে যারা বসে আছে 2 নম্বর সেক্টরে, এরা সবাই বলতে পারবে। তারপর যেটা বলছেন সেই মঞ্জুরও কিন্তু নাই। এই যে খালেদ মোশাররফ নাই, মঞ্জুর নাই, হায়দার নাই, এদেরকে কিন্তু পাকিস্তানিরা মারতে পারে না। এরা কিন্তু পাকিস্তানিদের সাথে সরাসরি যুদ্ধ করছে। এরা রেজিমেন্টাল ফোর্স, বেঙ্গল রেজিমেন্টাল ফোর্স, দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা। এই জন্য এর চেয়ে বেদনাদায়ক কী থাকবে? আজকে আমি তো এতিম। আমার কমান্ডারে বেঁচে থাকলে আমাদের মুক্তিযোদ্ধাদের ভিতরে বল থাকতো। শওকত ভাই অনেক দিন বেঁচে ছিলেন, কিন্তু শওকত ভাইয়ের বিভিন্ন কারণে আমি যোগাযোগ শেষে থেকে করতাম না। প্রচুর ভুয়া তৈরি আর ভুয়া মুক্তিযুদ্ধ হতো তৈরি করে গেছেন নিজের হাতে। সে একটুও কাটবেন না আমার কথা, একদম চাক্ষুষ। আমি যখন জেলা কমান্ডার তখনই দেখছি তার 2 নম্বর সার্টিফিকেটের অভাব নেই। কিন্তু শওকত ভাই আমাদের কত শ্রদ্ধেয়, তাকে তো ফেরেশতার মতো মনে করতাম আমরা। তাহলে যে আমার না আছে সেক্টর কমান্ডার, না আছে কেউ, এখন বেঁচে আছি তো আমরা বড় হয়ে গেছি, রোগে শোকে যারা বাইসে আছি এগোনিয়া, সরাসরি কেউ নেই।